আমার মার টেস্ট করতেই প্রায় 1 মাসের বেশি চলে গেছে। তো 1 মাসের বেশি তার ট্রিটমেন্ট হয় নাই। ফেব্রুয়ারিতে আমরা জানতে পারলাম যে মার ক্যান্সার। মার্চের মাঝামাঝিতে যেয়ে উনাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে আরো বেশি করতে হবে যে ঠিক আছে এই সমস্যা, এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কোনো কথা নাই, কোনো কথা চলবে না, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই যে সতর্কতা, আসলে আমাদের দেশের মানুষের ভিতরে মনে হয় এই জিনিসটা খুব কম। ব্রেস্ট ক্যান্সার এমন একটা নাম যেটা শুনলে আমরা অনেক ভয় পাই, আমাদের মাথায় অনেক টেনশন কাজ করে। অনেক ক্ষেত্রে মনে হয় যে আমি হয়তো বা আর বাঁচবই না। অনেকে তার সামনে থাকা খুব কঠিন সময়টার কথা মনে করে। বাট যখনই আমরা আসলে একটা ব্রেস্ট ক্যান্সার রোগীর জার্নিকে আসলে দেখি বা ব্রেস্ট ক্যান্সারের জার্নিটা দেখি, এই জার্নিটা আসলে দুইজন মানুষের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়। একটা হচ্ছে যিনি রোগী, তার জন্য অবশ্যই তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা সময়, এবং তার সাথে আরেকটা টার্ম যেটা ডক্টররা সবসময় ইউজ করে থাকে এবং ব্রেস্ট ক্যান্সারের পুরো ডিকশনারিতে অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য রোল অফ আ কেয়ার গিভার, অর্থাৎ যে সেই রোগীর যত্ন নিচ্ছেন। তো আজকের এপিসোডে আমরা জানি যে সবাই ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড শোটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে একটা শো, যেখানে এক একটি এপিসোডে আমরা এক একটি টপিক নিয়ে ডিসকাস করি ব্রেস্ট ক্যান্সারের। দিস ইজ অফকোর্স প্রেজেন্টেড বাই এমজিআই, একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, অ্যান্ড ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য ডেইলি স্টার। তো আজকের ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড শো এর এপিসোডে আমরা কথা বলবো একজন কেয়ার গিভারের সাথে। তিনি লুৎফুন্নেসা বিথি, যিনি আসলে ব্রেস্ট ক্যান্সারকে দেখেছেন একজন কেয়ার গিভারের রোল থেকে, একজন রোগীর যত্ন নেয়ার যে খুবই গুরুত্বপূর্ণ রোলটা সেই জায়গাটা থেকে। এবং আজকে আমরা ওনার সাথে কথা বলে তার এই যে জার্নি, যেটা আসলে একজন কেয়ার গিভারের জন্য আমি বলবো যে সমানভাবেই কঠিন। কারণ আপনার খুব কাছের একজন মানুষ, আপনার একজন পরিবারের মানুষ যখন আসলে এরকম একটা কঠিন সময় পার করে, তাকে দেখা, তার যত্ন নেয়া, সেই মানুষটা যে আস্তে আস্তে হয়তো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার চিন্তা ভাবনা আগের মতো থাকে অথবা থাকে না, এরকম একটা সিচুয়েশনে তার সবচেয়ে কাছের মানুষ হওয়াটা, তাকে সাহস দেওয়াটা আসলে খুবই কঠিন একটা কাজ, আপনার জন্য একটা কঠিন কাজ। তো আমরা আজকে আম, এরকম একটা মানুষের সাথেই কথা বলবো যে সেই কঠিন কাজটা করেছেন, এবং হয়তোবা আমাদেরকে তিনি বলবেন যে আসলে কিভাবে আমরা এই কাজটা আরেকটু ঠিকভাবে করতে পারি। সো আমরা কথা বলছি বিথি আপুর সাথে। জি, আপু, আসসালামু প্রথমেই আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি আপনার সময় দিয়ে এখানে এসেছেন। এবং এই টপিকটা নিয়ে কথা বলতে পারা আসলে খুবই সাহসের একটা কাজ। এটা আসলে যে গো থ্রু করেছে সে জানে যে কতটা ডিফিকাল্ট একটা জার্নি। তো সেরকম একটা জার্নি আপনি গো থ্রু করেছেন এবং সেটা নিয়ে আপনি কথা বলার জন্য আসলে এখানে এসেছেন, যাতে জি। মানুষের একটু হেল্প হয়। সেটা আসলে অনেক মহৎ একটা কাজ এবং অনেক সাহসের কাজ। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা এর এডিএল ও এয়ারলেট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। প্রথমে আপনার কাছে জানতে চাবো আপু, যে আপনি একজন কেয়ার গিভারের রোলে ছিলেন এই পার্টিকুলার টপিকে, বাট আপনার গল্পটা আসলে কেমন? কে ছিল পেশেন্ট, আপনি কিভাবে কেয়ার গিভার হলেন, এবং ওই সময়টা আসলে কেমন ছিল আপনার জন্য? আসলে আমার মা ছিলেন আনোয়ারা বেগম। উনি হচ্ছে এমনিতে খুব মানে গোছানো স্বাস্থ্য মানুষ। সচেতন একজন মানুষ ছিলেন। জি। হ্যাঁ, খুব গোছানো একজন মানুষ। তো হঠাৎ করেই আ এটা উনি আসলে বুঝতে পারে নাই যে উনার এই সমস্যাটার ভিতর দিয়ে উনি যাচ্ছে। তো যখন আমরা জানতে পারলাম, আমি এবং আমার ছোট বোন, আমরা ২ জন উত্তরাতে থাকি। তো আমার ছোট বোন আ জানার সাথে, সাথে বোঝার সাথে, সাথে যখন মানে উনার একটু সিম্পটম দেখা গেল, একটু জ্বর আসতো। উনি ছিলেন তখন হচ্ছে নরসিংদী। আচ্ছা, নরসিংদীতে তার আ বয়স কেমন ছিল? 68। 68। জি। তো আমার বোন সাথে, সাথে ঢাকায় নিয়ে আসে। ঢাকায় নিয়ে আসার পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে সাধারণ যেটা হয়, ডাক্তার কিছু টেস্ট দেয়। হ্যাঁ? তো টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার বলল যে মনে হয় উনার এ ধরনের আ সিম্পটম থাকতে পারে। আপনারা একটু ভালো করে টেস্ট করেন। করেন। তারপর হচ্ছে যেটা করে সাধারণত বায়োপসি, হ্যাঁ? ওইটা করার পরে জানা গেল যে উনার ব্রেস্ট ক্যান্সার। তো তখন আমরা খুব ভেঙে পড়ি। কারণ আমার বাবা নাই। আমরা শুধু ৪ টা বোন। আমরা ২ বোন ঢাকাতে থাকি। কিন্তু আমার মা যখন জানতে পারে যে উনার ক্যান্সার, হ্যাঁ? মানে রিপোর্ট নিয়ে আমার বোন আমাকে ফোন দিল। আমি তখন আমার কাজের জায়গায় ছিলাম। আমি চলে আসলাম, মা যেখানে আমার বোনের বাসায় ছিল ওইখানে চলে আসলাম। তো মাকে আমরা বললাম যে, "মা, তোমার রিপোর্টটা ভালো আসে নাই। তোমার রিপোর্টটা একটু সমস্যা।"
তো উনি স্কুল টিচার ছিলেন, ওনার ভিতরে তো মানে ওইটা ছিল যে একটু খারাপ, যেহেতু তার হয়তোবা, মানে হয়তো বা ভালোই হ্যাঁ খারাপ, উনি হয়তো বা আপনার বুঝে কমিয়ে গেছে। বলছেন আসলে ওনাকে। হ্যাঁ হ্যাঁ, বললাম যে একটু সামান্য, এটা তেমন কিছু না, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে। তো আলটিমেটলি যেটা হয়, মা খুব কাছের একটা বিষয়, খুব কি বলবো আর এর থেকে কিভাবে কাছের মানুষ বোঝাবে, আসলে তো হয় না আসলে আসলে হয় না। জীবনে। আর যেহেতু আমাদের বাবা নাই, অনেক আগে মারা গেছে, মার সাথে আমরা খুব ক্লোজ ছিলেন। করেছি, হ্যাঁ হ্যাঁ ক্লোজ। আমরা কান্না করছি, তখন সে আমাদেরকে বোঝাচ্ছে যে আরে কান্না করিস না, এটা কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মানে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে। যেটা উনি আসলে স্বাভাবিক সচরাচর হয় না। হয় না, রোগীরা ভেঙে পড়ে, রোগীরা ভেঙে পড়ে, কান্নাকাটি করে, এই তাদেরকে করে, সাহস হ্যাঁ দিতে হ্যাঁ, হয়। উনি আমাদেরকে সাহস উল্টা দিল। হয়েছে এখানে হ্যাঁ, পুরোটাই। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। উনি মানে স্বাভাবিক, একদম খুবই স্বাভাবিক। হ্যাঁ, আরে এটা কোনো ব্যাপার না, অনেক বছরই তো বাঁচলাম। হ্যাঁ, করিস না, মন খারাপ করিস না, আহ, ঠিক হয়ে ঠিক যাবে। হয়ে যাবে। তখন আমরা দুই বোন বসে, বোনের হাজবেন্ড ছিল, আমরা সবাই মিলে বসে আমরা করলাম যে কোথায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া, যেহেতু আমাদের ভাই নাই, আমরা মেয়েরা ওনার সব থেকে দায়িত্ব কাছে। নিতে হবে। হ্যাঁ, তো অনেক ডিসিশনের পরে আমরা নিয়ে গেলাম হচ্ছে উত্তরাতে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে। ওইখানে যাওয়ার পরে চিকিৎসার প্রসেস শুরু হলো। হ্যাঁ, কিন্তু 1 মাসের মধ্যে, মানে ওনার মানে ক্যান্সারটা ধরা পড়ার 1 মাসের মধ্যে উনি একদম লাস্ট স্টেজ চলে গেছে। ১ মাসের মধ্যে? 1 উনি মাসের যখন মধ্যে ধরা পড়ে তখন কোন স্টেজ ছিল? থার্ড স্টেজ, থার্ড ফোর্থ স্টেজ। স্টেজের কাছাকাছি, মানে কাছাকাছি। মানে প্রায়, থার্ড এরও শেষের হ্যাঁ দিকে। হ্যাঁ শেষের দিকে। হ্যাঁ, তো ওনাকে যখন আমরা আহসানিয়াতে নিয়ে গেলাম, তখন ওনার একদম লাস্ট স্টেজ, কিন্তু ডাক্তাররা ওইভাবেই করে নাই, বলছে যে না, ঠিক হয়ে যাবে, জি। কেমো দিলে, রেডিওথেরাপি দিলে, মানে আপনারা কি তখন তারপরে জানতেন যে এটা একদম লাস্ট স্টেজে চলে গেছে? কিছুটা আচ্ছা। ওনারা ওইভাবে করে, কিন্তু রেজাল্ট যেটা আসছে সব নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, মানে এটা হচ্ছে খুব রেয়ার। বললো আচ্ছা। যে আমাদের হসপিটালে প্রায় 2 লাখ পেশেন্টের মধ্যে 2 জন আমরা পাইলাম, যে এতটা এতটা রেয়ার ওনার কেস ছিল। কেস ছিল। যথারীতি ট্রিটমেন্ট শুরু হইলো। শুরু হওয়ার পরে কেমো যখন দেয়া শুরু হলো, তখন উনি আসলে খুব হয়ে যাচ্ছিল, নিতে পারছিল না। যেমন ওনার বিভিন্ন ধরনের সমস্যা ছিল, ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড, প্রেশার। উনি মানে আস্তে আস্তে তখন, কিন্তু উনি বুঝতে দিত না আমাদেরকে কখনো, আমাকে বা আমার বোনকে। হ্যাঁ, অনেক স্ট্রং একটা ক্যারেক্টার ছিল আসলে, টু বি অনেস্ট। অবশ্যই উনি যে কত কষ্ট পাইতো, ওনার মুখের দিকে তাকাইলে বোঝা যেত না যে ওনার শারীরিক কোনো কষ্ট হচ্ছে, এটা বোঝা যেত না। এবং এই ক্যান্সার ওনাকে নিয়ে আমরা এই হসপিটাল, ওই হসপিটাল, তারপরে হচ্ছে মানে চিকিৎসা, ওনাকে কেমো দিতে নিয়ে যাওয়া, সব কিছুর মাঝখান দিয়ে আমার খালার, মেজো খালাটা, মার ইমিডিয়েট পরের বোন, উনি বলল যে আমার একটু শারীরিক এরকম সমস্যা লাগছে, ওনাকে এনে টেস্ট করানো হইলো, ওনারও ক্যান্সার। আরো কঠিন হয়ে গেল। 2 বোনের একসাথে একসাথে ক্যান্সার। উনি আবার আমার ছোট বোনের শাশুড়ি, আমার আপন খালা, ছোট আচ্ছা। বোনের, মানে আমার বোনের বাসা পুরা হসপিটাল, 2 রুমে 2 ক্যান্সার পেশেন্ট। আমরা সকালবেলায় একজনকে ডক্টরের কাছে যাচ্ছি, বিকালে আরেকজনকে নিয়ে যাচ্ছি। এটা আমাদের 2 বোনের জার্নি। আত্মীয় স্বজন ছিল পাশে, সাপোর্ট দিয়েছে যথেষ্ট, কিন্তু এটা ছিল আমাদের 2 বোনের জার্নি। তো এই জার্নিতে মা কিন্তু স্ট্রং। ওনাকে দেখে মনে হইতো না যে ওনার ভিতরে এরকম একটা অসুখ। ওনার সব বদ্ধমূল ধারণা ছিল যে আমি কেমোটা শেষ করতে পারলেই আমি সুস্থ হয়ে যাব। 6টা কেমো দেওয়ার পরে ডাক্তার স্টপ করে দিল কেমো। নতুন করে আবার কেমো দিতে হবে, এটা আগেরটা ঠিক ছিল না। আচ্ছা। নেক্সট কেমো যখন আবার শুরু হইলো, তখন ওনার আস্তে আস্তে হিমোগ্লোবিন কমে যেত। হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে ওনাকে ব্লাড দিতে হইতো প্রতি, মানে কেমোর আগে। হ্যাঁ, এই ব্লাড মানে সংগ্রহ করা আরেকটা বড় বি নেগেটিভ চ্যালেঞ্জ একটা আমাদের কাছে, সহজে পাওয়া যেত না, ডোনার খুঁজে পাইতাম না। অনেকের কাছে অনুনয় বিনয় করে 100 জনের মধ্যে একজন রাজি হইতো। এই যে কেমোগুলি দিলে উনি অসুস্থ হয়ে যেত, কিন্তু উনি ভিতরে আমাদের সামনে, আমরা আছি তার পাশে, হ্যাঁ, কিন্তু সে এমন একটা করতো, হ্যাঁ, কেমো দিতে গেলে কান্না করতো, ব্লাড দিতে গেলে, যে ব্লাড দিতে লাগে 2 ঘন্টা, ওনার লাগতো 5 ঘন্টা, শরীর নিত না।
হ্যাঁ, লাস্টের কেমো যখন ৬টা পর্যন্ত নিল, ৬টা পর্যন্ত ৬ নাম্বার কেমোতে যেয়ে উনাকে ব্লাড দেওয়ার জন্য নিয়ে গেলাম হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে উনি ওইরকম ৫ থেকে ৭ ঘন্টা লাগলো উনার শরীরে ব্লাডটা করতে। উনি সাহস দিত আমাকে, "চিন্তা করিস না, আমার টাকা নিয়ে চিন্তা করবি না, কোনো কিছু নিয়ে চিন্তা করবি না, আমার কাছে কিন্তু টাকা আছে।" সবসময় আমরা ওনাকে সাহস দিব কি, উনি আমাদেরকে সাহস দিত। বলতো, "আর কষ্ট করে ২ টাকে ওনার শারীরিক কষ্ট হচ্ছে, উনার পেটে ব্যথা। উনি আমাকেও বলে নাই, আমার বোনকেও বলে নাই যে আমার ব্যথা হয়, এরা সারারাত ঘুমাইতে পারে না। দেখি, না ঘুম আসে না। এখন অসুবিধা নাই, দিনে ঘুমায় নিব। অসুবিধা নাই, ঘুমাবো।" মানে খুবই স্ট্রং মহিলা ছিলেন এবং উনি যথাসাধ্য চেষ্টা করেছে সারভাইভ করার। কিন্তু আসলে উনি এটা আর নিতে পারে নাই লাস্ট মোমেন্টে যেয়ে। তো এই যে একটা জার্নি, এটাতে হচ্ছে মানে বিষয় যে ঘাবড়ানো যাবে না। না পেশেন্টকে, না caregiver। না ফ্যামিলির যেমন আমার মাকে আমি যেরকম দেখেছি, আমার মনে হয় না এরকম সবাই এরকম হবে না, কারণ সারভাইভ করতে পারবে না। অনেক হাল ছেড়ে দিত। যা লাস্ট স্টেজে যাওয়ার পরেও উনি সারভাইভ করেছে প্রায় ৮ মাস। তো এই যে একটা জার্নি মানুষ জন্য, এটা যে কত ভয়ঙ্কর, মানে এই যে একটা কষ্ট, মানে এইটা সাধারণ মানুষ বুঝতে পারবে না যে কোথায় কষ্ট হচ্ছে, কোথায় কি পেশেন্টের কি কষ্ট হচ্ছে, বা যে টেক কেয়ার করছে তার কতটুকুন কষ্ট হচ্ছে, মানে এইটা বলে বোঝানোর মতো না। আপনি যখন আসলে এই কথাগুলা বলছেন, এটা আসলে আপনার জন্য যে কতটা কঠিন এইরকম একটা গল্প বলা সবাইকে বা শেয়ার করা, এটাও আসলে খুবই মানে বোঝাই যায়। এবং এটার জন্য আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ আবারও আপু। আমি জানতে চাবো যে যদিও এই জার্নিটা হয়তোবা মানে শেষটা একেবারে আপনার মনের মতো হয়নি, বা আপনি কে চাবে যে আসলে তার মা তাকে ছেড়ে ফ্যামিলি চলে যাক, থেকে একজন চলে চলে যাক, যাক, সবাই চাবে যে তারা থাকুক, যতদিন পসিবল যতদিন। থাকুক। জি, আমরা জি। সবসময় দোয়া করি সবাই আল্লাহর কাছে যে মানে সুস্থ করে দাও আমাদের মানুষটাকে। তারপরে আসলে অবভিয়াসলি যেটা হয় সেটা সবসময় আসলে সবকিছু আমাদের কন্ট্রোলে থাকে না। এবং তার পিছনে হয়তোবা আরো ভালো বা একটা বড় কোনো রিজন থাকে। আমরা অবশ্যই দোয়া করি যাতে উনি আম জান্নাতবাসী হোক। আমি তারপর আপনাকে জানতে চাবো আপু, যে আপনার তো একটা খুবই কঠিন এক্সপেরিয়েন্স হয়েছে, যে এক্সপেরিয়েন্সটা আপনি একদম একদম ১ম মানে মানুষের বা ফার্স্ট হ্যান্ড আপনি এক্সপেরিয়েন্স করেছেন। তো সেইখান থেকে যদি আপনি আমাদেরকে বলেন যে এই ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে কি, কি জিনিস আপনি আগে জানতেন বা আপনার আশেপাশে দেখেছেন যেটা মানুষ ভুল জানে, কিন্তু আসলে আপনি দেখেছেন যে আসল তথ্যটা এরকম না, আসলটা বা সত্যটা একটু ডিফারেন্ট। তো এরকম যদি কিছু ভুল আপনি ধরিয়ে দেন, যারা হয়তোবা আপনার মতো একটা কেয়ার গিভারের রোলে থাকবে বা যারা ব্রেস্ট ক্যান্সার এক্সপেরিয়েন্স করবে, যাতে তাদের জন্য যাতে একটু ভালো হয়। আমি ভুল বা ঠিক এটা আমি ঠিক করতে পারবো না, কিন্তু পেশেন্টকে সতর্ক থাকতে হবে যে একটু সমস্যা হচ্ছে, আপনারা সাথে সাথে ডাক্তারের কাছে যান। চেক আপের জন্য চলে যান। একদম সাথে সাথে, বোঝার আগে, আমার বোঝার সাথে সাথে কিছু একদিনও যদি দেরি করা ডাউট যাবে থাকে না। সাথে সাথে যেটা চলে যাওয়া যায়। কিছু যদি ডাউট লাগে, হ্যাঁ, সাথে সাথে চলে যেতে হবে। যেমন আমাদেরকে ডাক্তার বলেছে, আমার ফ্যামিলি মেম্বারদের, যে আপনারা কোনো রকম যদি কোনো কিছু ফিল করেন, কারণ আপনার মায়ের ছিল, ফ্যামিলিতে আছে, খালার আছে। আপনারা হ্যাঁ, কি তখন ডায়াগনোজ করেছিলেন? মানে হ্যাঁ, হ্যাঁ, সাথে সাথে আমরা মানে এই ব্যাপারে আমাদেরকে বলেই দিয়েছে ডাক্তার যে আপনারা সবসময় সতর্ক থাকবেন। কারণ আপনাদের ফ্যামিলিতে এই রেকর্ডটা ফ্যামিলিতে আছে। যখন একটু সমস্যা মনে হবে, চলে আসতে আপনারা হবে। ডাক্তারের কাছে চলে যাবেন। জি, তো এই যে ডাক্তারের কাছে যাওয়ার পরেও যে প্রসেসটা, এটা অনেক লেন্দি প্রসেস। জি। এই প্রসেসটা সহজ, যত যেমন একজন ক্যান্সার পেশেন্ট, সে কিন্তু যখন জানবে যে আমার ক্যান্সার, তখন কিন্তু অর্ধেকই মারা যায় তখন। অনেক সময় তারপরে আপনি একটা টেস্ট করতে দেওয়ার পরে যদি ৭ দিন, ১৫ দিন, ২০ দিন ওয়েট করতে হয়, তখন তো আসলে সেখানে টেনশনেই একটা খারাপ টেনশনেই অবস্থা হয়ে যায়। রোগী অসুস্থ হয়ে যাবে বেশি। যেমন আমার মার টেস্ট আপনার আ করতেই প্রায় ১ মাসের বেশি চলে গেছে। তো ১ মাসের বেশি তার ট্রিটমেন্ট হয় নাই। ফেব্রুয়ারিতে আমরা জানতে পারলাম যে মার ক্যান্সার। মার্চের মাঝামাঝিতে যেয়ে উনাকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এই যে প্রসেসটা, এটা করা যাবে না, এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে আরো বেশি করতে হবে যে ঠিক আছে, এই সমস্যা, এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কোনো কথা নাই, কোনো কথা চলবে না, সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই যে সতর্কতা, আসলে আমাদের দেশের মানুষের ভিতরে মনে হয় এই জিনিসটা খুব খুব কম। কম। এবং ডাক্তারের কাছে গেলে যে হ্যারাসমেন্ট, এইখানে যেন মানে একটা থাকতে হবে,
যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলি শেষ করতে হবে, এই প্রসেসটা শেষ করতে হবে, রোগীকে ট্রিটমেন্ট দিতে হবে। হ্যাঁ, আমার মনে হয় এই দিকটা একটু বেশি করা সবাই যদি দরকার, জানতো একটু সচেতন জি হতো, এবং জি। যেই কারণেই কিন্তু আসলে এরকম একটা উদ্যোগ নেয়া বা বিথি আপু যখন আসলে আপনি আমার সাথে শেয়ার করছেন, সেটা দেখেও যদি আসলে আরো অনেক মানুষ সচেতন হয়, সেটাই আসলে একমাত্র অবজেক্টিভ এই পুরো কাজটা করার। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা। এর এডিএল ও এয়ারলাইট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। আপনি যদি আমাদেরকে আপু ওই সময়ের আপনার কিছু গুড প্র্যাকটিসেস নিয়ে আমাদেরকে বলতে পারতেন, যে আসলে এই জিনিসগুলো করলে রোগী তাও কিছুটা ভালো থাকে, সেটা হোক খাওয়া দাওয়া রিলেটেড, তার রেস্ট নেওয়া রিলেটেড, এমন কিছু জিনিস যেটা আপনি করতেন যেটা আপনার মার জন্য হেল্পফুল হতো। আমরা দুই বোনেই চেষ্টা করেছি। মা কোনটা খেতে, ওনার ডাক্তারের তেমন কোনো নিষেধ ছিল না, আচ্ছা। এটা খাওয়া যাবে না, এটা খেতে হবে, এরকম কোনোই ছিল না। খাবারের মধ্যে কিছুই ছিল মিষ্টি কুমড়া, হুম তারপরে হচ্ছে আপনার মিষ্টি আলু, হুম। হ্যাঁ, এইগুলি প্রায়োরিটি বেশি ছিল। আচ্ছা। হয়তো বা ওনাদের কোনো আছে যে এর জি, মধ্যে হয়তো বা, ইনগ্রেডিয়েন্টস এর হ্যাঁ মধ্যে হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ জি হ্যাঁ, তো এইগুলি আমরা চেষ্টা করতাম সব বেশি দেওয়া। সময়। উনি কি খাইতে পছন্দ করে, ওনার জি, কাছে সেটা যেটা খেয়াল রাখার। যেটা উনি খাইতে পছন্দ করবে, এবং বলাই তোমার যখন যেটা খাইতে মন চাবে বা এটা খাবা ওইটা খাবা, এই ফল, মানে এরকম আর কি। যখন যেটা ওনার, যেহেতু খাওয়াটা তখন একটা কষ্টকর কাজ, তো অনেক যেটা উনি কষ্টকর, খেতে কারণ চায় ওনার সেটা। এই যে কেমো দেওয়ার পরে জি, ওনার মুখের ভিতরে রুচি হয়তো বা থাকতো না। ঘা টাইপের একটা আচ্ছা। সমস্যা হয়ে গেছিল। জি উনি খাইতে পারতো না, ঠিক ওনার জন্য আলাদা রান্না, আলাদা খাবার, জি উনি কোনটা খাইতে পছন্দ করে। জি, হ্যাঁ, সেটা খেয়াল রাখার। এইগুলি হ্যাঁ সবসময় এটাই আর খেয়াল রাখা হতো। ওই টাইমে আসলে যেহেতু এরকম একজন রোগীর সাথে যে জানে তার ক্যান্সার হয়েছে, তার সাথে কথা বলাটাও আসলে খুবই কঠিন একটা কাজ। তো তখন আসলে আপনার কি মনে হয় যে আমরা তো সবসময় রোগীদের সাথে ঠিকভাবে কথা বলতে পারি না, কিভাবে কথা বলা উচিত বা উচিত না, তাকে কি ধরনের আম, ধরেন সান্ত্বনা দেওয়া তো বলবো না, বাট তাকে আসলে কিভাবে ডিল করা উচিত কথাবার্তার দিক থেকে, যেহেতু আপনি পুরো ব্যাপারটা গো থ্রু করেছেন। আমরা ওইভাবে কখনোই করি নাই যে উনি একজন পেশেন্ট। জি আমার মাকে দেখে কখনো মনে হইতো না, বা যে সে, ওনার আচরণে, জি, যে উনি একজন কারণ ক্যান্সার সে অনেক স্ট্রং পেশেন্ট। মানুষ। উনি স্ট্রং মানুষ, উনি খুব স্বাভাবিকভাবে থাকতো। উনি ওনার ওই যে যেটা আমি আপনাকে বলেছি যে টাইম মতো খাওয়া, টাইম মতো ঘুম, জি শারীরিক অসুস্থতার জন্য হয়তো বা এদিক ওইদিক একটু হয়ে যেত। অন্যরকম রুটিনে, যেমন এখন খাওয়ার সময় উনি ঘুমাচ্ছে, ওনাকে ডাকা হইলো না যে না একটু রেস্ট নে তারপরে উঠে, কারণ রাতে উনি ভালো ঘুমাইতে পারে না। জি হ্যাঁ, তো এই জিনিসগুলি আমরা দুই বোন খেয়াল রাখতাম। উনি কখন ঘুমাচ্ছে, কখন উঠছে, কখন উনি কি খাইতে চাচ্ছে, বা ওনাকে এই টাইমে দুধ দিতে হবে, এই টাইমে ওনাকে ডিম দিতে হবে, এই টাইমে, এগুলি আমরা এবং দুই বোন মিলে। কতদিন পর পর ডাক্তারের সাথে আবার পরামর্শ নিতেন? এটা হচ্ছে আপনার কেমোর ডেট হয়তো হচ্ছে 20 দিন 22 দিন এর মধ্যে ডেট থাকতো। ওই জি ডেটের আগে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হইতো, ওনার কিছু রুটিন চেক আপ করা হইতো। জি হ্যাঁ, যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড, জি তারপর হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন তো মাস্ট ছিল, যেহেতু ওনার ব্লাড কমে যেত শরীর জি থেকে। জি এগুলি চেক আপ করে ওই রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেওয়ার পরে, তারপরে হচ্ছে ডাক্তার কেমোর জন্যে ওনাকে বলতো যে নিয়ে আসেন 22 তারিখে ডেট, আপনি 22 তারিখে বা 24 তারিখে ডেট, 24 তারিখ, ওই ওই অনুযায়ী আমরা নিয়ে যেতাম ওনাকে। কিন্তু তার আগে ডাক্তার দেখাইতে হইতো। এবং ওষুধ যদি চেঞ্জ করতে হয় কোনো, বা অ্যাড করতে হয় কোনো, এটা তখন ওনারা করে দিত ওই কেমোর সময়। আরেকটা জিনিস যেটা জানতে চাবো আপুর কাছে, যে আম, ওই রকম একটা সময় যখন আপনি দেখছেন যে আপনার মা আপনার আহ, এই জীবনে হয়তো সবচেয়ে কাছের মানুষ, যে আপনাকে বড় করেছে, তো সে এত বড় একটা রোগের মধ্যে দিয়ে যাচ্ছে বা একটা কঠিন সময়ের মধ্যে যাচ্ছে, আম, যদিও রোগটা তারপরও তো আপনার জন্য জিনিসটা অনেক কঠিন, আপনারও তো আসলে আমাদের জন্য অনেক মানসিকভাবে। কঠিন ছিল মানসিকভাবে, কারণ আহ, এদিকে মা অসুস্থ, এদিকে খালা অসুস্থ, এদিক দিয়ে এই সাইড দিয়ে আমার মেয়ে প্রেগনেন্ট। আচ্ছা আমার মেয়েও অনেক অসুস্থ ছিল। এই যে যে আহ, ইগুলি মানে পুরো বাসায় পার্ট আসলে বাই একটা পার্ট, পার্ট বাই পার্ট হচ্ছে আমরা একটা, মানে 2022 সাল আমাদের জন্য চরম একটা খারাপ কঠিন সময় ছিল। সময় গেছে। হ্যাঁ, তারপর দিয়েও আল্লাহর রহমতে উনি আম, আহ, অনেক চেষ্টা করেছে। ওনার ধারণা ছিল যে আমি যদি কেমোটা শেষ করতে পারি, আল্লাহর রহমতে আমি সুস্থ। এই যে একটা জিদ ওনার ভিতরে, ওনার হিমোগ্লোবিন একটু কম, উনি পাগল হয়ে যাইতো। তো এই ডোনার জোগাড় কর, প্রত্যেকটা কেমোর আগে
এই ওনার দেখা যেত, মা টেনশন করো না, আমরা দেখছি, টেনশন মানে এইভাবে। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে আমরা ডোনার ম্যানেজ করতাম। আপনি নিজেকে কিভাবে শক্ত রাখতেন, বা আপনি নিজের সাথে যখন? আসলে এটা শক্ত থাকার কথা না, কারণ আমার বিশেষ করে আমার কাছে আমার মা ছিল হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমি অনেক সময় আছে যে মানে কি বলবো, আমি এটা নিতে পারতাম না, এখন পর্যন্ত আমি নিতে পারি না যে আমার মা নাই। হ্যাঁ, তো তখন আমরা ওইভাবে ওনার সাথে হাসি মজা বেড়ানো, হ্যাঁ, যতদিন পর্যন্ত উনি একটুই ছিল, চলো এখানে খালার বাসা থেকে বেড়ায় আসি, চলো এই করি, আমার বাসায় এসো, বোনের বাসায়, মানে এরকম আর কি। বোনের বাসায় বেশি থাকতো মা, ওইখানে থাকতে উনি পছন্দ করতো বেশি, কিন্তু আমার বাসায় উনি করতো না, আমার মেয়ে অসুস্থ, আমার বাসায় উনি বেশি থাকতে চাইতো না। কিন্তু আমি যে ওনার ওইখানে যে সময় কাটাইতাম, গল্প করতাম, আমার বোন তার বাচ্চাদের নিয়ে ব্যস্ত, বা খালা অসুস্থ, হ্যাঁ, আমি যে ওনার সাথে সময় কাটাইতাম, একসাথে গল্প করতাম, মানে উনি এই জিনিসটা থেকে দূরে থাকতে চাইতো। আমার এরকম একটা অসুখ, এই জিনিসটা উনি ভুলে থাকার চেষ্টা করতো সব সময়, উনি মনেই করতে চেত না। এবং উনাকে কখনো কেউ ওষুধ হাতে তুলে দেয় নাই যে তুমি এটা খাও, উনি নিজে বসে বসে বুঝে নেবে, প্রেসক্রিপশন দেখবে, মিলাবে, ওষুধ, সকালের ওষুধ, দুপুরের ওষুধ, রাতের ওষুধ আমি পারবো। হ্যাঁ, উনি নিজের ওষুধ, উনি মনে হয় মারা যাওয়ার লাস্ট 3 দিন আগেও উনি নিজের ওষুধ নিজে করে নিত, নিজে খাইতো। এটা কারোর হাতে, হ্যাঁ, কারোর হাতে উনি এটা দিত না যে তুমি আমাকে ওষুধ খাওয়াই দাও, আমার ভালো লাগছে না, এটা উনি কখনো ভালো লাগে না, এটা উনি আমাদের সামনে বলে নাই। মা তোমার শরীর কেমন লাগছে এখন? ভালো আছি। আপনার কি মনে হয় যে ইনফরমেশনের দিক থেকে বা যে কাজগুলো করা হচ্ছে সেসব দিক থেকে আপনার কোনো আফসোস আছে যে এটা করতে পারি নাই, বা এটা যদি আরো আগে জানতাম, বা এটা যদি আরো আগে করতাম তাহলে হয়তো আরেকটু বেটার হতো? আমরা আমাদের তরফ থেকে বেস্ট পসিবল ট্রাই করেছি, আমরা সবসময় বেস্ট ট্রাই করেছি আমার মায়ের জন্য, এবং আমার ফুল ফ্যামিলি, আমার মামার ফ্যামিলিতে আমার মা সবার বড় বোন, এবং ওনাদের কাছে মা সমতুল্য। জি। আমার খালারা এসে কোনো কারণে মনে করেন যে আমি হসপিটালে, মা কেমো আজকে, আমি কোনো কারণে যেতে পারিনি, আমার মেয়েকে নিয়ে আমি হসপিটালে গেছি, হয়েছে এরকম যে আমার মেয়েকে নিয়ে আমি হসপিটালে চলে গেছি, আমার খালা নরসিংদী থেকে চলে আসছে ওনার সাথে হসপিটালে থাকার জন্যে। ফুল ফ্যামিলির সাপোর্ট, হ্যাঁ, এতে কোনো ত্রুটি নাই। যে অনেক সময় আছে না যে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, বা কেউ দেখার অভাবে রুগী বিছানায় পড়ে আছে, আমার মার এই পুরা 8 মাসের জার্নিতে কখনো এরকম হয়নি। হ্যাঁ, আমরা সবাই আমাদের চারপাশ থেকে, চলে যাওয়া একটা অপূরণীয় ক্ষতি, এটা পূরণ হবে না, কিন্তু আমাদের তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি আমরা করি নাই। হয়তো তো যে যদি দেশের বাইরে নিয়ে যেতে পারতাম, বা থাকে না যে জানার দিক থেকে এটা হয়তো বা জানতাম না, বা স্ক্রিনিং যদি আমরা প্রথম ডে 1 থেকে আমরা 2 বোন এই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে, প্রথমেই তার কেমো দেয় নাই, প্রথমে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আবার সব টেস্ট করা হয়েছে। তো এই টেস্ট করার মাধ্যমে, মানে এই যে একটা প্রসেস, আমরা 2 বোন একসাথে, আমরা কখনো মাকে ছাড়ি নাই, একা কেমো দিতে নিয়ে গেছি রোজা তখন। হ্যাঁ, মার কেমো চলছে, আমি বাহিরে ফ্লোরে নামাজ পড়ছি, কারণ কেমো রুমে ওই ভিতরে তো ইউনিটের ভিতরে যাইতে দিবে না ওইখানে। হ্যাঁ, যদি আমাকে লাগে এই যে ইগুলি, মানে মোমেন্টগুলি, এগুলি আসলে যখন মনে হয় তখন খুব খারাপ লাগে। হ্যাঁ, এটা সহ্য করার মতো না। ডাবল প্রোটেকশন যুক্ত স্যানিটারি ন্যাপকিন অনন্যা, এর এডিএল ও এয়ারলাইট পেপার লিক হতে দেয় না, রাখে শুষ্ক। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন, নো কিন্তু। সবসময় প্রত্যেকটা এপিসোডে সবাইকে যেটা বলার চেষ্টা করি যে আপুর কথাগুলো যদি আপনি শুনেন, আপনি বুঝতে পারবেন যে এরকম একটা রোগে নিজের মাকে হারানো, বা আপনার পরিবারের কাউকে হারানো, বা তাদেরকে এই রোগটা সাফার করতে দেখাটা আসলে কতটা কঠিন, একজন কেয়ার গিভারের জন্য কতটা কঠিন। এবং সেটা যদি একটু আসলে সহজ করা যায়, সেটার মানে একটাই উপায়, সেটা হচ্ছে সচেতনতা, এবং আপনার স্ক্রিনিংটা করানো। আপনার আশেপাশে আপনার মা হোক, আপনার বোন হোক, আপনার ওয়াইফ হোক, বা আপনার যে কোনো একজন বন্ধু হোক, মানে তাদেরকে সবসময় বলা যে যদি আর্লি স্ক্রিনিংটা পসিবল হয় তাহলে কিন্তু কতটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারে সেটা একটা মানুষের জার্নিতে। যে হয়তো বা একটু তাড়াতাড়ি যদি প্রথম স্টেজে সে ধরা পড়ে ক্যান্সার, ভার্সেস
থার্ড স্টেজ, ফোর্থ স্টেজে গিয়ে ধরা পড়ে, সেটার জার্নিটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়। সেটাই আমরা আসলে প্রতিটা এপিসোডে বারবার শুনেছি। তাই আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই যে একটি চেক আপে আর দেরি নয়, ব্রেস্ট ক্যান্সারে আসবে বিজয়। সো আপনার কোনো সমস্যা থাকুক না থাকুক, আপনি যদি কখনো কোনো সমস্যা ফিল করেন তাহলে তো অবশ্যই অবশ্যই সাথে সাথে যাবেন। বাট এছাড়াও কিন্তু আমাদের সকল মা বোনদেরই উচিত একটা রেগুলার বেসিসে প্রতি বছর প্রতি বছর at না, least প্রতি 6 মাসে একবার আপনার একবার চেক আপ চেক আপ করানো। করতে হবে। আর আপনার মানে যদি পরিবারে কারো এরকম কোনো হিস্ট্রি বা রেকর্ড থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই আপনাকে আরো অনেক বেশি আরো বেশি, সিরিয়াসলি হ্যাঁ এই হ্যাঁ, জিনিসটা হ্যান্ডেল এটাই। করতে হবে, যেটা কিন্তু আপুরা খুব সঠিকভাবে করেছিলেন। যে যখন তার মা এবং তার খালার আসলে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে তখন কিন্তু তারা নিজেরা অনেক সচেতন হয়ে গিয়েছিলেন এবং এখনো তারা এখনো আমরা ডক্টরের কাছে যথেষ্ট খুবই সচেতন, জি কারণ ডাক্তার আমাদেরকে বলেই দিয়েছে যে আপনারা সাবধানে থাকবেন, জি যেহেতু ফ্যামিলিতে আছে জি এবং আপনারা সেটা কিন্তু সাবধানে আপনারা খুব থাকবেন। ভালোভাবেই করছেন, জি জি সচেতনতার সাথেই করছেন। এবং আমি এই কারণে আসলে আপুকে আরো অনেক বেশি ধন্যবাদ দিতে যাব যে এরকম একটা গল্প, নিজের মাকে হারানোর গল্প আসলে যে কোনো মানুষের জীবনে সবচেয়ে কঠিন গল্পগুলোর মধ্যে একটা। সেটা আসলে মনে করতে অনেক খারাপ লাগে, সেটা আসলে মনে করতে পারা বা সবার সাথে শেয়ার করার জন্য যে সাহসটা নেয়া, এটার জন্য আসলে আপনি অনেক অনেক ক্রেডিট ডিজার্ভ করেন আপু। এবং আমি জাস্ট আশা করি যে এই ভিডিওটার মাধ্যমে, এই কথোপকথনটার মাধ্যমে যদি একটা মানুষেরও জীবন আর একটু সহজ হয়, যদি মানুষ একটু সচেতন হয়, যদি মানে আপনার কথা শুনে কেউ তার মাকে টেস্ট করতে নিয়ে যায়, সে নিজে টেস্ট করতে যায়, তাহলেই আসলে এই উদ্যোগটা সার্থক, আপনার জি এই জি কঠিন এক্সপিরিয়েন্সটা সার্থক। আপনার কন্ট্রিবিউশন বা আপনার এই অবদানকে আপু কোনো কিছু দিয়ে আসলে ফুলফিল করা যাবে না। বাট তারপরও আমাদের শো যেহেতু ডেইলি স্টার এবং ফ্রেশ অনন্যা সেন্টার ন্যাপকিন করে থাকে, তাদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনার জন্য আছে আপু। সো এটা আমি এখানে আপনাকে প্রেজেন্ট করছি উইথ লট অফ অনার এন্ড রেসপেক্ট, থ্যাংক ইউ। বাট তারপরও আসলে যেটা বলছিলাম যে এইটা একেবারেই সম্ভব না, মানে বিথিয়াপুর এই কন্ট্রিবিউশন বা এই স্যাক্রিফাইস এবং এই জার্নিটা শেয়ার করার সাহসটা আম, বুঝতে পারা, বা ইভেন আমি যখন তার সাথে কথা বলছিলাম আমি বুঝতে পারছিলাম যে এই জার্নিটা তার মানে কতটা কঠিন একটা জার্নি, এবং কতটা থাকে না যে কিছু কথা বলার সময় একদম আমাদের ভেতর থেকে জিনিসটা আসে, তো সেরকম একটা এনার্জি। তারপর আমি বারবারই সেটাই বলবো যে ব্রেস্ট ক্যান্সার জাস্ট সচেতনতা দিয়েই অনেকটুকু চেঞ্জ করা যায় আপনার এক্সপিরিয়েন্সটা অথবা আপনার পরিবারের একজন এক্সপিরিয়েন্সটা। কাজে আপনি অবশ্যই অবশ্যই আর্লি স্ক্রিনিং এর জন্য সচেতন হবেন, আপনার আশেপাশের মানুষকে বলবেন, মেবি এই ভিডিওটা শেয়ার করে দিয়ে বলবেন যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছো বা আমার পরিবারে যারা আছো তারা সঠিক সময়ে সঠিকভাবে স্ক্রিনিংটা করাও, রেগুলারলি করাও। আম, এবং তার মাধ্যমে কিন্তু আপনি একটা মানুষের জীবনে, আপনার সবচেয়ে প্রিয় মানুষটার জীবনে সবচেয়ে বড় অবদানটা হলো রাখতে পারেন। আমি আবারও বিথি আপুকে ধন্যবাদ জানাবো। এবং আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে যে প্রতিটা এপিসোডে আমরা যেটা করি যে আজকে আমরা একজন কেয়ার গিভারের কাছ থেকে শুনলাম কিভাবে একজন পেশেন্টের জন্য তার জার্নিটা সহজ করা যায়। যদিও এই কেসে বিথিয়াপুর মা নিজে আসলে অনেক স্ট্রং একটা ক্যারেক্টার ছিল, তাকে জি সাপোর্ট করাটা হয়তোবা যতটুকু সহজ ছিল সবার কেসে সেটা হবে না, কারণ পেশেন্টরা ভেঙে পড়ে। তারপরে উনি কিছু টেকনিকের কথা বলেছেন যে কিভাবে আসলে তাকে আরেকটু ভালো রাখা যায়, তাকে তার মেন্টালি তাকে কিভাবে আরেকটু দূরে রাখা যায় এইসব চিন্তা ভাবনা থেকে। সেইটা আপনি কিভাবে করতে পারেন, বা আপনার কি মনে হয় অ্যাজ এ কেয়ার গিভার আপনার রোলটা কিরকম হওয়া উচিত এরকম একটা কঠিন সময়? আমাদেরকে লিখে পাঠাবেন কমেন্ট সেকশনে, আমরা চেষ্টা করবো একজন উইনারকে একটা পুরস্কার পৌঁছে দেওয়ার জন্য। বাট সবচেয়ে বড় পুরস্কার হবে ওটাই যদি আপনার কারণে আপনার পরিবারের একজন এরকম একটা কঠিন সময় থেকে রক্ষা পেতে পারে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপুকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড বিয়ন্ড শো এর ডিফারেন্ট এপিসোডে কিন্তু আমরা ডিফারেন্ট টপিক নিয়ে ডিসকাস করি ব্রেস্ট ক্যান্সারের। সো আপনি সবগুলো এপিসোডই দেখবেন এবং শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষদের সাথে। আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।